আমরা কোয়ার্টার ২০০০ সালের ১/৪ বেশি অতিক্রম করে ফেলেছি এবং আমরা এখনও নতুন, সৃজনশীল এবং উন্নত ফিশিং আক্রমণের গল্প শুনছি। কিভাবে এমন একটি শব্দ, যা প্রথম ব্যবহৃত হয়েছিল ১৯৯০-এর দশকের শেষভাগে এবং যা জনপ্রিয়তা পেয়েছিল ২০০০-এর দশকের মাঝামধ্যে, তখনও আজকের শিরোনামে কিভাবে আছে? এই কৌশল আর কতটা আরও পরিশীলিত হতে পারে? এটা কিভাবে এখনও একটি সমস্যা হতে পারে? স্বাগতম ন্যাস নিউজ রিভিউয়ে এপিসোড ৩। কেন আমরা এখনও ফিশিং নিয়ে আলোচনা করছি? এই প্রশ্নের একটি সংক্ষিপ্ত উত্তর আছে, এবং তা হল আপনি ফিশিংকে এক ধরনের আক্রমণ হিসেবে ভাবতে পারেন, যা মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে একটি টেকসই, মানবাচরণ ভিত্তিক ঝুঁকি কাজে লাগায়। একটি ফিশিং লালসা আমাকে ক্লিক করতে উদ্বুদ্ধ করতে পারে, একইভাবে যেমন একটি তাৎক্ষণিক সুবিধা অথবা অনুভূত জরুরিতা আমাদের গাড়ি চালানোর সময় গতিসীমা অতিক্রম করতে উদ্দীপ্ত করে, যদিও আমরা পরিচিত ঝুঁকিগুলি সম্পর্কে অবগত। এই কারণেই আমরা সাধারণত গার্ডরেইল থেকে উপকৃত হই, যা আমাদের কর্মের ঝুঁকি কমাতে পারে। উদাহরণস্বরূপ, গতিসীমা ভাঙার ক্ষেত্রে গার্ডরেইল হতে পারে গতিসীমা নির্ধারণ প্রযুক্তি, অথবা ড্রাইভার সতর্কতা শনাক্তকরণ প্রযুক্তি, অথবা হাইওয়েতে থাকা রানবোল স্ট্রিপস, যা আমাদের সঠিক পথে ঠেলে দিতে ডিজাইন করা হয়েছে এবং দুর্ঘটনার সম্ভাবনা কমায়। ফিশিংয়ের ক্ষেত্রে, অথবা এমন কার্যকলাপ যা নিরাপত্তা প্রভাব থাকে, আমরা এগুলোকে গার্ডরেইল হিসেবে না ভেবে বরং ঝুঁকি আটকানো স্তর হিসেবে ভাবতে পারি। উদাহরণস্বরূপ, ইমেল ফিল্টারিং প্রযুক্তি যা ম্যালিসিয়াস ফিশিং লিঙ্কগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে প্রাপককে দেখানোর আগে, অথবা অন্যান্য প্রযুক্তি যেমন কন্টেন্ট ডিসার্ম অ্যান্ড রিকনস্ট্রাকশন বা থর প্রযুক্তি, যা সম্ভাব্য বিপজ্জনক ইমেইল অ্যাটাচমেন্টগুলোকে আরও নিরাপদ ফর্মে রূপান্তর করে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড ও পাওয়ার ডকুমেন্টগুলোকে টেক্সট ডকুমেন্টে পরিণত করে প্রাপকের কাছে পৌঁছানোর আগে। এই আন্তঃক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ, যা চ্যালেঞ্জটি ফুটিয়ে তোলে, একদিকে গার্ডরেইল বা ঝুঁকি আটকানো স্তরের ব্যবহারকে ইউজারদের সাথে সঙ্গী হিসেবে সর্বদা রাখার, এবং অন্যদিকে তার পাশাপাশি সচেতনতা প্রোগ্রামগুলো চালু করার মাধ্যমে ইউজারদের ফিশিং লালসা শনাক্ত করার ক্ষমতা বাড়ানো। গুগল থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ ইথেগ এর রোহিত নাম্বিয়ার একটি রিপোর্ট এটি উদাহরণ হিসেবে দেখাতে সহায়তা করে। গল্পটি বর্ণনা করে একটি নতুন ও অস্বাভাবিক ফিশিং ক্যাম্পেইনকে, যা মাইক্রোসফট রিমোট ডেস্কটপ প্রোটোকল ওয়ার্ড কনফিগারেশন ফাইল ইমেইল অ্যাটাচমেন্ট হিসেবে পাঠায়। এগুলো হচ্ছে টেক্সট ফাইল, যা রিমোট ডেস্কটপ সেশন সেটিংস রাখে। ওয়ার্ড হল উইন্ডোজ সিস্টেমকে দূর থেকে সংযোগ করার একটি সাধারণ মাধ্যম, যেমন সার্ভারে সংযোগ করার সময়। এই ক্ষেত্রে ফিশিং ক্যাম্পেইনটি সেই ক্ষমতাটি কাজে লাগিয়েছে যা ওয়ার্ড প্রদান করে স্থানীয় কম্পিউটারের রিসোর্সগুলোকে, যেমন স্থানীয় ফোল্ডার, ম্যাপ করা নেটওয়ার্ক ফোল্ডার, কম্পিউটারের ক্লিপবোর্ড এবং এমনকি হার্ডওয়্যার সিকিউরিটি কি রিমোট কম্পিউটারে অ্যাভেইলেবল করার জন্য। যদি আমরা এটিকে ঝুঁকি প্রশমন এর দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কি আমি এর জন্য কি করতে পারি? তাহলে আমরা কয়েকটি ঝুঁকি আটকানো স্তর বিবেচনা করতে পারি। ইমেইল সিকিউরিটি স্তরটিকে কর্ড সেশন ফাইল ব্লক করতে কনফিগার করা যেতে পারে, যাতে সেগুলো অনিচ্ছাকৃত ইউজারের ইনবক্সে পৌঁছাতে না পারে। তবে কোনো একক নিয়ন্ত্রণই পর্যাপ্ত নয়। আমরা অতিরিক্তভাবে নেটওয়ার্ক স্তরের নিয়ন্ত্রণটিও দেখতে পারি, যেখানে ইন্টারনেটমুখী ওয়েব সংযোগগুলো ডিফল্টরূপে ব্লক করা হয়, সর্বোচ্চ অগ্রিম নির্ধারিত অনুমোদিত গন্তব্যের তালিকা ছাড়া, এক ধরনের অনুমতি তালিকা। প্রক্রিয়া দিক থেকে এই অনুমতি তালিকা পরিবর্তনের জন্য চেঞ্জ রিভিউ বোর্ডের মাধ্যমে যেতে হবে, যার সদস্যদের মধ্যে থাকবেন আইটি দল, সিকিউরিটি দল এবং অন্যান্যরা। এইভাবে কয়েকজন নজরদার পরিবর্তনটি প্রোডাকশনে প্রযোগের আগে পর্যালোচনা করে এবং ভুলের দায় কোনো এক ব্যক্তির কাঁধে এসে পড়ে না। প্রযুক্তিগত ও প্রক্রিয়াস্তরের নিয়ন্ত্রণের সংমিশ্রণ, এর ফলে এই ধরনের উন্নত ফিশিং আক্রমণ সফল হওয়ার সম্ভাবনা কমে যায়। অন্যান্য উদাহরণগুলো কি টেকসই মানবাচরণ ভিত্তিক ঝুঁকির? উদাহরণস্বরূপ, বিনা জেনে মিথ্যা বা ট্রোজানাইজড ফ্রি অনলাইন ইউটিলিটি ব্যবহার করা, অথবা সুস্পষ্ট বিকল্প না থাকায় ফ্রি বা ওপেন ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগ করা, অথবা ফ্রি বা ক্র্যাকড সফটওয়্যার বা মুভি ডাউনলোড করা, অথবা একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করা।
এগুলো কঠোরভাবে ফিশিং সংজ্ঞার অধীনে না পড়লেও সম্পর্কিত সমস্যা হিসেবে ভাবা যেতে পারে। যদি আমরা সামগ্রিক লক্ষ্য ধরে নিই, ঝুঁকি হ্রাস কে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট বা ডেটার ঝুঁকি হ্রাস করা, একক ব্যক্তির পর্যায়ে সংস্থার ঝুঁকি হ্রাস করা, যদি আপনি একজন সেস হন, অথবা জনসেবা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকি হ্রাস করা, সরকারি নীতি দৃষ্টিকোণ থেকে দেখলে, তাহলে এই লক্ষ্য অর্জনে কি কার্যকরী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। একজন সেসায়ের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হ্রাস করা যতটা হয় সিকিউরিটি টিমকে এই ফ্রি অনলাইন ইউটিলিটি সাইটগুলো ব্লক করিয়ে, এটা যথেষ্ট নাও হতে পারে। তার উপরেই বহু সাইট নিয়মিত অদৃশ্য হয়ে আবার ভিন্ন আকারে দৃশ্যমান হওয়ার কঠিনতার কথা উল্লেখ না করলেই নয়। সংস্থার ব্যবহারকারীরা তাদের কাজ করতে এবং নির্ধারিত সময়সীমা পূরণ করতে আশাবাদী। যদি কেউ মনে করেন যে অনলাইন সার্ভিস ব্যবহার করে তাদের ফাইল রূপান্তর করা কাজকে আরও দক্ষ করতে সাহায্য করবে, তাহলে শুধুমাত্র সিকিউরিটি নিয়ন্ত্রণ সেটা থামাতে পারবে না। আরও গুরুত্বপূর্ণ হল, নিরাপত্তা হচ্ছে এক ধরনের সক্ষমতা। এটা ব্যবহারকারীদের তাদের কাজ করতে সাহায্য করবে, কিন্তু নিরাপদভাবে। এর মানে হল শুধু ম্যালিসিয়াস সাইটগুলো ব্লক করার বাইরে, ব্যবহারকারীরা দরকার ভ্যালিড এবং বৈধ বিকল্পগুলি, প্রশিক্ষণের বাইরেও প্রতারণামূলক বা স্ক্যাম সাইট চিনতে শেখার, এবং কর্মদক্ষতার জন্য ভ্যালিড এবং বৈধ বিকল্পগুলো পরিবেশন করা মানে হতে পারে পেইড সেবা ব্যবহার, যার ফলে সিকিউরিটি ব্যয়ের বৃদ্ধি হতে পারে, যা আরও বাজেটের ন্যায্যতার দাবি তোলে। খোলা ওয়াইফাই, বিশেষ করে বিমানবন্দরের ওয়াইফাইতে সংযোগ না করার পরামর্শের কী অবস্থা? এই পরামর্শটি ভেঙে বিশ্লেষণ করা যেতে পারে। যদি আপনার থ্রেট প্রোফাইল এমন হয় যে আপনাকে একটি অনুমোদিত পক্ষের সক্রিয় পর্যবেক্ষণ এবং আপনার ওয়েব ট্রাফিক ইন্টারসেপ্ট করার উদ্বেগ থাকে, তবে ওপেন এবং ফ্রি ওয়াইফাই, এমনকি বিমানবন্দরের ওয়াইফাইতে সংযোগ করা সম্ভবত বেআদবি। কিন্তু একইভাবে আপনার বাড়ির ওয়াইফাই বা বিদেশে ভ্রমণের সময় মোবাইল ডেটা ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার ল্যাপটপ সুরক্ষিত রাখার কথাটি তো বাদই। যদি কোনো অনুমোদিত পক্ষ আপনার ডেটা চায়, খোলা ওয়াইফাই এড়ানো তাদের থামাবে না। এই ধরনের থ্রেট প্রোফাইলের জন্য আপনি বিবেচনা করতে পারেন আপনার সমস্ত ওয়েব ট্রাফিক সবসময় একটি প্রাইভেট কর্পোরেট নেটওয়ার্কের মাধ্যমে রাউট করার, যা একটি সিকিউরিটি টিম দ্বারা অ্যানোমালি মনিটর করে। এটি হতে পারে অলওয়েজ অন ওপেন, অথবা একটি প্রাইভেট অ্যাপের মাধ্যমে রাউটকৃত ওপেন। এটি ব্যয়বহুল হতে পারে এবং ভ্রমণের সময় কার্যকর নাও হতে পারে। গন্তব্য দেশের টেলিকম প্রদানকারী আপনার প্রাইভেট অ্যাপ সাপোর্ট করে কিনা, অথবা সেই থার্ড পার্টি টেলিকম ক্যারিয়ারকে আপনি কতটা বিশ্বাস করেন তার উপর নির্ভর করে। সেই অত্যন্ত ঝুঁকিপ্রিয় থ্রেট প্রোফাইলকে ছাড়াও ফ্রি বা ওপেন ওয়াইফাই ব্যবহারের আরও সাধারণ সমস্যাটি হল, কারা এই সেবা দিচ্ছে, তারা কি নিশ্চয়তা দিচ্ছে আপনার ডেটা, যা তাদের নেটওয়ার্কে ট্রানজিট হবে, মিসইউজ হবে না। এই উদ্বেগের সঙ্গে সম্পর্কিত দুর্ঘটনাবশত ম্যালিসিয়াস ওপেন ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের ঝুঁকি আছে, যেসবকে কখনও কখনও রগ নেটওয়ার্ক বলা হয়, যেখানে আক্রমণকারী সচেতনভাবে বিনামূল্যে ওয়াইফাই খুঁজতে আসা নির্দোষ মানুষদের লোভ দেখিয়ে তাদের ডেটা চুরি ও মিসইউজ করতে চায়। তাহলে আপনি কি করতে পারেন? কি সেরা অনুশীলন আপনি প্রয়োগ করতে পারেন? শুরু করতে, আপনার ঝুঁকি গ্রহণ সক্ষমতা বিশ্লেষণ করা উপযোগী হতে পারে এবং সেই ঝুঁকিকে সার্বিকভাবে মোকাবেলা করার চেষ্টা করা। সেই সার্বিক ঝুঁকি প্রশমন কৌশলের একটি অংশ হবে ওপেন ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগ করার বিকল্প খোঁজা। কিন্তু এই সার্বিক কৌশলের অন্যান্য উপাদানগুলো কি? আপনার সমস্ত ডিভাইস প্যাচ ও আপ টু ডেট রাখা, যেন সমস্ত সফটওয়্যার নিয়মিত আপডেট হয়, বিশেষ করে আপনার ব্রাউজার। একটি বিশ্বাসযোগ্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা, যাতে প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড থাকে, ব্রাউজার এক্সটেনশন এড়ানো, ক্র্যাকড সফটওয়্যার ডাউনলোড না করা, এবং অবশ্যই নাস্ট্রারিও নেটে আপডেট থাকা এবং সিকিউরিটি হুমকির মোকাবেলা কৌশল নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি শোনা। এখন ধরুন সবকিছু করা হয়েছে, আপনার নিরাপত্তা অবস্থান দৃঢ়, এবং ওপেন ওয়াইফাই আপনার নিরাপত্তা চেইনের সবচেয়ে দুর্বল সংযোগে পরিণত হয়েছে। তাহলে এই ঝুঁকির মোকাবেলার জন্য আপনাকে নিম্নলিখিত বিকল্পগুলো বিবেচনা করতে পারেন। সম্পূর্ণভাবে ওপেন ওয়াইফাই এড়িয়ে চলা। যদি ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের বদলে মোবাইল ডেটা ব্যবহার করার অপশন থাকে, তাহলে আপনি যেখানে আছেন তার ওপর নির্ভর করে এতে আপনার ঝুঁকি কমতে পারে। যুক্তি হল টেলিকম অপারেটরদের নেটওয়ার্কগুলো সাধারণত ক্লোজড,
এবং ধারণা যে একটি অনুমোদিত পক্ষের জন্য সেই ট্রাফিক ইন্টারসেপ্ট করা কঠিন এবং প্রায়ই অবৈধ। মোবাইল ডেটা ব্যবহার করা যদিও খুব দ্রুত ব্যয়বহুল হয়ে উঠতে পারে, তাই এর জন্য পরিকল্পনা বা বাজেট করতে হতে পারে। ধরুন আপনি যেখানে আছেন সেখানে মোবাইল সিগন্যাল নেই এবং জরুরি কারণে আপনাকে ফ্রি বা ওপেন ওয়াইফাইতে সংযোগ করতে হচ্ছে। বিমানবন্দর ওয়াইফাই, ট্রেনে ওয়াইফাই, মল এ অপেক্ষাকালে ওয়াইফাই, দেশের বাইরে ভ্রমণে ওয়াইফাই। সেক্ষেত্রে এই ঝুঁকিটিকে বিভিন্ন স্তরে বিবেচনা করুন। নেটওয়ার্ক স্তরে, নেটওয়ার্ক আক্রমণ প্রতিরোধ করতে যদি আপনি ল্যাপটপে থাকেন, উইন্ডোজ বা ম্যাকস ফায়ারওয়াল চালু করার কথা ভাবুন, যাতে একই ওপেন নেটওয়ার্কে থাকা অনুমোদিত পক্ষের সংযোগ সীমিত করা যায়। এটি নিরাপত্তাহীন অনুমোদিত পক্ষের বিরুদ্ধে আপনার সুরক্ষা করতে পারে, যে আপনার ডিভাইস স্ক্যান করতে আগ্রহী। ডেস বিষয়ে একটি অনুমোদিত পক্ষ ডোমেইন নাম লুকআপ দেখেই আপনি কোন সাইটে যেতে চান তা পর্যবেক্ষণ থেকে বিরত রাখতে ডেন্স ওভারহ্যাটস বা ডেন্স ওভারথস ব্যবহার করার কথা ভাবুন, যাতে ডেন্স লুকআপ স্পষ্ট পাঠানো না হয়। ব্যবহারগত দৃষ্টিকোণ থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ কার্যক্রম এড়ানো বা স্থগিত করার চিন্তা করুন, যেমন আপনার ব্যাংকে লগ ইন করা, অর্থনৈতিক লেনদেন করা, অথবা ইমেইল অ্যাকাউন্ট ও শপিং সাইটে লগ ইন করা, যতক্ষণ না আপনি একটি বিশ্বাসযোগ্য নেটওয়ার্কে ফিরছেন। ফিরে আসা যাক প্রশ্নে, কেন ফিশিং এখনও সংবাদ শিরোনামে থাকে? কেন নতুন আক্রমণগুলো দেখানো, যা চতুর লোভ ব্যবহার করে, অথবা নিরাপত্তা বিক্রেতাদের বিক্রি করা নতুন অ্যান্টিফিশিং প্রযুক্তিগত নিয়ন্ত্রণ, এটিও এখনও নতুনত্ব হিসেবে দেখানো হয়। সম্ভবত আমরা যত বেশি ফিশিং সমাধানকে একটি সমাধানযোগ্য সমস্যা হিসেবে দেখি, যার জন্য জৈবিক পরিবর্তন এবং নির্দেশমূলক ও বাধ্যতামূলক অনুগমন উভয়ের সংমিশ্রণ প্রয়োজন, তত দ্রুত আমরা সমস্যা মুছে ফেলার পর্যায়ে পৌঁছাব। জৈবিক পরিবর্তন শিক্ষার মাধ্যমে গড়ে ওঠে এবং এর সাফল্য প্রধানত নির্ভর করে বার্তাটি কতটা ভালোভাবে উপস্থাপিত হয় এবং পুনশ্চারিত হয় তার ওপর। বাধ্যতামূলক অনুগমনের সঙ্গে নির্দেশমূলক পরিবর্তন দ্রুত, কিন্তু এর ক্ষমতা আছে সংস্থার কার্যকারিতা বিঘ্নিত করার, এমনকি একজন কর্মীর ফিশিং পরীক্ষায় ফেল করার জন্য তাকে সন্দেহভাজন করা, মোরালে প্রভাব ফেলতে পারে। একইভাবে সমস্যাটিকে মানব ত্রুটি হিসেবে চিহ্নিত করলেও পরিবর্তে, যদি আপনি সমস্যা সমাধানকে দেখেন জৈবিক ও নির্দেশমূলক পরিবর্তনের সংমিশ্রণ, একটি সহযোগিতা হিসেবে, যা পার্পল টিমিং এর মতো রেড টিমিং ও ব্লু টিমিংয়ের সংমিশ্রণ, যেখানে রক্ষণাকারীরা আক্রমণগুলো বাস্তবে দেখতে পায় এবং নতুন কৌশল প্রতিরোধে শিখতে পারে। অনুরূপভাবে, ইউজারদের সাথে বাস্তবজগৎ ফিশিং আক্রমণ দেখানো এবং কিভাবে এগুলো যে কেউকে, এমনকি সর্বোচ্চ প্রস্তুত ইনফোসেক পেশাদারদেরকেও প্রতারণা করতে পারে, এটি অঙ্গীকার বাড়াতে পারে এবং বার্তা মাটিতে গেঁথে যেতে সময় কমাতে পারে, সারাবেলায় প্রযুক্তিগত নিয়ন্ত্রণের সাথে সংস্থার প্রতি দীর্ঘমেয়াদী ন্যূনতম ঝুঁকি নিশ্চিত করতে। এ পর্যন্তই এটাই ছিল এপিসোড ৩। আমি ভাফা ড্যারিও ইজাদিনিয়া। আশা করি আপনি এই এপিসোডটি শুনতে উপভোগ করেছেন, তেমনি আমি এটি প্রস্তুত করতে উপভোগ করেছি। নেস্ট রেডিও একটি উদ্যোগ যা জেনারেটেড ভয়েস ব্যবহার করে সাইবার সিকিউরিটি গল্প এবং আলোচনাগুলো ভাষ্যরূপে শেয়ার করতে বিভিন্ন ভাষাভাষী শ্রোতাদের সাথে। যদি আপনার এমন কোনো গল্পের প্রস্তাব থাকে যা আপনি কভার করতে দেখতে চান, অথবা আরও অনুসন্ধানের জন্য প্রশ্ন থাকে, আমাকে একটি নোট দিন নেস্ট রেডিও নেটে। যদি আপনি এই কন্টেন্টটি পছন্দ করেন, আপনার বন্ধুদের বলুন এবং মনে রাখবেন, কৌতূহলী হয়ে থাকুন।